এশার গোপন কারবার ধরা খাওয়ার দরুন এশা কাচুমাচু হয়ে একপাশে দাঁড়ানো। আজ সকালে কি যেন একটা খুঁজতে গিয়ে খাটের নিচ থেকে এশার বস্তাটা খুঁজে পায়। সেখানে ছিল এশার গুপ্তধন। সেটাই সে ঘুষ এনে জমা করত। ইতিমধ্যেই এই ঘুষ দিয়ে বস্তার অর্ধেক ভরে গেছে। এই নিয়ে রাজিয়া শেখ মৌকে ডেকে পাঠিয়েছেন। দুই মা মেয়ে মিলে এখন এশার উপর চড়াও হয়েছে। আর ছোট জন ভিকটিম কার্ড খেলছে। ইতিমধ্যেই তার চোখ দিয়ে নোনা জল গড়াচ্ছে। সে মিথ্যা বলতে পারে না। ঠাসঠুস বলে দিয়েছে, সবাই মৌয়াপুর জন্য আমাকে ঘুষ দেয়, আমার কি দোষ? আহাম্মক বনে যান রাজিয়া শেখ। ইয়ামিন মামা তো খিটখিট করে হাসছে। তার পাশেই ইয়াসিন মামা দাঁড়ানো। ওনারও হাসি আটকাচ্ছে না। রাজিয়া শেখের সামনেই বলল, ভালো একটা কনসেপ্ট পেয়েছি আপা। আমার সামনের কোনো সিনেমাতে এশার এই বুদ্ধিটা ঢুকিয়ে দেব। এরপর লিখব সত্য ঘটনা অবলম্বনে। রাজিয়া শেখ এতে আরো খেপে গেলেন। মৌয়ের কাছে এশাকে হস্তান্তর করে তিনি চলে গেলেন কাজে। দ্রুত প্রণবের বাসায় রিমঝিমের খাবার পাঠাবেন তিনি। মেয়ে তো অসুস্থ শরীর নিয়ে ওখানে উঠেছে কিছুদিন হলো। রাজিয়া শেখ কিংবা রিয়াজ সাহেব এতে বাধা দেয়নি। অনেক ঝড়ঝাপটা গিয়েছে মেয়েটার ওপর। মেয়ে শ্বশুরবাড়ি থাকতে চাইলে তাদের আর অমত থাকতে পারে না। বরঞ্চ তারা দুজন ভীষণ খুশি হয়েছে মেয়েকে প্রণবের মতো দায়িত্বশীল ছেলের হাতে তুলে দিয়ে। ছেলেটাকে তারা ছোট থেকেই বড় হতে দেখেছে। ভীষণ ভালো মানুষ। রাজিয়া শেখ তো আরো ভাবছেন এতদিন কেন প্রণবকে তাদের নজরে পড়েনি। সুপাত্র তাদের চোখের সামনেই ছিল, অথচ এতদিন চোখের সামনে অদৃশ্য পর্দা টানা ছিল। রাজিয়া শেখ দীর্ঘশ্বাস ফেললেন। আল্লাহর অশেষ রহমতে তিনি ধৈর্যের সুফল উপহার দিয়েছেন। এর চাইতে আর বিশেষ কিছু চাওয়ার নেই। এখন রিমঝিমের চিন্তা পরিবর্তন হয়ে মৌয়ের কাছে হস্তান্তর হয়েছে। রিমঝিমের মতে মৌ বেশ নাজুক। তবে ওনার বিশ্বাস আছে রিমঝিমের মতো ঘটনা ছোট মেয়ে ঘটাবে না। পরিবারের একটা ঘটনা ঘটার পর মৌ অনেকটা চতুর হয়েছে বটে। এছাড়া রিমঝিম নিজেও বোনকে সেইভাবেই মানুষ করেছে। রাজিয়া শেখ তো জোনায়েদার এশাকে ঠেলতে গিয়ে মৌকে সেভাবে কখনো সময় দিতে পারেননি। তবুও মেয়েটার কোনো অভিযোগ নেই। রিমঝিমের মতো করেই সবকিছু সামলে নেওয়ার তার অসীম ইচ্ছে। রাজিয়া শেখ চলে যাওয়ার পর দুই মামা মিলে এশার সব ঘুষ ঘেটে ঘুটে দেখছে। মৌ বোকা হয়ে চেয়ে আছে। তাদের এই হাসি তামাশা কয়েক ঘন্টার মধ্যে ধামাচাপা পড়ে গেল। কোনো এক মাধ্যমে বাতাসের গতিতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ল রিমঝিমের বিষাদময় অতীতের কথা। আগে যে বা যারা রিমঝিমকে সম্মান করত, পছন্দ করত, তাদের হঠাৎ করেই রূপ পাল্টে গেল। সবাই ওকে ছিছি করতে লাগলো। রিমঝিম প্রণবের ঘরে বিশ্রাম নেওয়া অবস্থায় সেসব জানতে না পারলেও প্রণবের কিছু কাজিনদের দ্বারা খোঁচা শুনে বুঝে গেল কি হয়েছে। সে এই কঠিন মুহূর্তেও নির্লিপ্ত থাকলো, যেন সে আগে থেকে এসবের প্রস্তুতি নিয়েছিল। প্রণবও আসে হন্তদন্ত হয়ে। সে চায় না তার প্রিয়তমাকে কেউ ছিছি করুক। সে তো জানে, নিজের চোখে দেখেছে সব। রিমঝিমকে খারাপভাবে ছুঁয়ে দেওয়ার আগেই সেদিন সে পৌঁছে গেছিল। রিমঝিমকে বাঁচিয়ে নিয়েছিল এক বিরাট জানোয়ারের হাত থেকে। এরপর খুবই গোপনে কয়েক স্বনামধন্য পরিবার মিলে সেই আবিরকে এলাকা ছাড়া করে দিয়েছিল, কেউ কিছু জানার আগেই। তবুও সবকিছু নীরব ছিল এতকাল। হঠাৎ কেন রিমঝিমের বিয়ের পরই এই খবর ছড়াতে হলো, ভেবে পেল না প্রণব। তবে সে এটা বুঝেছে এটা কারো উদ্দেশ্যমূলকভাবে করা, যেন রিমঝিমকে ধ্বংস করে দেওয়া তার মূল উদ্দেশ্য। কিন্তু দেখা গেল প্রণব যতটা ভয় পাচ্ছে রিমঝিমকে তার চাইতেও বেশি স্বাভাবিক দেখা যাচ্ছে। তার মধ্যে দুশ্চিন্তা, ভয়, লোকে কি বলবে এসব কিছুই দেখা যাচ্ছে না। প্রণবকে সে মিষ্টি করে বলল, একটা হেল্প করবে? বলো। আগামীকাল তো শুক্রবার, মসজিদে খেজুর বন্টন করিও, সাথে মিলাদ পরিয়ে দিও আমাদের বিয়ে উপলক্ষে। বড় অনুষ্ঠান করার দরকার নেই, ওই টাকা সেভিংস হিসাবে রাখবো। প্রণব হেসে ফেলল। স্বস্তি পাচ্ছে সে। রিমঝিম কোনো প্রকার রিয়্যাক্ট করেনি, অর্থাৎ সে লোকের কথা কানেই তোলেনি। ঠিক আছে ম্যাডাম। স্বামীর কাছে আর কোনো মর্জি আছে? আগামীকাল আম্মাকে ইলিশ মাছ দিয়ে এসো। দুপুরে আমাকে ইলিশের সাথে সাদা ভাত খাইয়ে দিবে, পারবে না? প্রণব রিমঝিমের চুল গুছিয়ে দিয়ে বলল, শক্ত কাজ দিতে পারো না, এগুলো কোনো ব্যাপার? প্রণব থেমে আবার বলল, তোমার এসবে দুঃখ হচ্ছে না রিমঝিম? রিমঝিম আলতো করে হাসলো। হাতের ব্যান্ডেজটা দেখিয়ে বলল, আমি এই দিনের জন্য নিজেকে প্রস্তুত করে রেখেছিলাম। তবে যদি এই ঘটনা আমার অ্যাক্সিডেন্টের আগে হতো, আমি সত্যিই প্যানিক অ্যাটাক করতাম। কিন্তু আমি যে মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি, যখন রাস্তায় পড়েছিলাম ওই মুহূর্তে বারবার আল্লাহকে বলেছিলাম যেন আমাকে বাঁচিয়ে দেয়। তাহলে আমার এই এক জীবনে আর কোনো আফসোস থাকবে না। আল্লাহ আমার কথা শুনেছিলেন হয়তো। ওনার অশেষ রহমতে আমি বেঁচে ফিরেছি। শরীরের প্রতিটা জখম আমি সহ্য করেছি, বাইরের মানুষ নয়। তুমি কি ভাবো আমার ভাঙা এতই সহজ? এছাড়া রিমঝিম থেমে গেল। সময় নিয়ে মিনমিন করে বলল, তুমি আমার জীবনের রং পাল্টে দিয়েছ। তোমার পাশে আমার নিজেকে সবচেয়ে সুখী মানুষটা মনে হয়, যে মানুষটা আমার ঢাল হয়ে আছে। আমি বাইরের জগৎকে কেন ভয় পাবো? প্রণবের চোখে মুখে আচমকাই মুগ্ধতা, আবেগ এসে ভর করল। সে ঘুণাক্ষরেও টের পায়নি রিমঝিম তাকে এতটা সমীহ করে, তাকে অন্ধ বিশ্বাস করে। প্রণব তাকে জড়িয়ে ধরে বলল, কক্সবাজার যাবে নাকি পাহাড়ে? চলো কোথাও থেকে ঘুরে আসি, একাকী, শুধু মি অ্যান্ড মিসেস প্রণব। প্রপোজাল একসেপ্ট করছো? রিমঝিম খুবই আগ্রহ প্রকাশ করে বলল, নিশ্চয়ই।
অতঃপর দুই কপতি সমাজের কটু কথাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলে গেল বান্দরবান। জাবির এই খবর পেল রিপনের মুখে। জাবিরের এতে কোনো হেলদোল নেই। বাকিদের মতো তার জীবনেও কিছুটা পরিবর্তন হয়েছে, যা পুরোপুরি নেতিবাচক। মঞ্জু বলল, ভাই, আপনার এই বুদ্ধি তো কাজে লাগলো না। আপনারা কইছেন ভাবিরে আঘাত দেবেন, কিছুই তো হইল না। জাবির এবার বিরক্তি প্রকাশ করলো। মঞ্জু, এত অধৈর্য হইলে হয় না, এটা তো হুদাই ছিল। এখন দেখ না ওরে কেমনে তগো ভাবি বানাই। অনেক করতাছে নিবিড়ের লগে, ওই কি ভাবছে আমি ওরে ছাইরা দিমু? এত সুজা। রিপন সহমত প্রকাশ করে বলল, হক কথা কইছেন ভাই। ভাবি নিবিড়ের লগে একটু বেশি ঘেঁষাঘেঁষি। হুকুম করেন ভাই, একেবারে হোতাই দিমু এলাকার সব ডিরে। এক বেটার লগে এত লাগালাগির কি আছে? অহন তো নিবিড়ের রত্নার লগেও লুতুপুতুও নাই। আপনার লেগা তো দিন দিন চিন্তা বাড়তাছে ভাই। জাবির সাথে সাথে কিছু বলল না। বিড়িতে ফুক দিতে দিতে সে খুব গভীরভাবে কিছু ভাবার চেষ্টা করছে। সময় নিয়ে বলল, নিবিড় শালারারে যাইতে দে, পরে দেহামো ফুলটুসিরে এই জাবির কি জিনিস। তখন জাবির ছাড়া কাউরে ভালো পাইব না। রিমঝিমরা এখনো ফেরেনি। রাতের বেলা ইয়ামিন মামা কি করলো, সালমা আর মৌকে নিয়ে বের হলো। মামা স্পষ্ট দেখেছে জুনায়েদ চুপি চুপি কোথাও যাচ্ছে। ইয়ামিন মৌয়ের উদ্দেশ্যে বলল, তুই এখানে দাঁড়া, আমি তোর মামিকে নিয়ে জুনায়েদকে খুঁজে আনি, এতে আমাদের ঘোরাও হয়ে যাবে। বলে ইয়ামিন মামা সালমার হাত ধরে ফুটপাত ধরে হাঁটছে। দুজনের হাত একে অপরের হাতে বন্দি। মৌ আড়ালে হাসলো। বোকা মামা, মৌকে কি এখনো সে বোকা ভাবে নাকি? সে আগেই দেখেছে জুনায়েদ নিবিড়দের বাড়ির দিকে যাচ্ছে, কিন্তু ইয়ামিন মামা তো মামিকে নিয়ে অন্যদিকে হাঁটা ধরেছে। মামার ধান্দা সে ধরতে পেরেছে। মৌ যাতে পরে এটা বলতে না পারে যে মামা মামি একা ঘুরতে গেছে অথচ মৌকে সাধেনি। যাক, লুকোচুরির প্রেম করুক ওরা। মৌ তো জোনায়েদকে খুঁজতে চলে যায়। সে জানায় জোনায়েদ আশেপাশেই আছে, কিন্তু তার এত রাতে বের হওয়ার কারণ খুঁজে পেল না। নিবিড়ের বাড়ির দিকে আসতেই দেখলো জোনায়েদ হাতে দুটো আম নিয়ে পালিয়ে আসছে। জোনায়েদ মৌকে দেখতেই নীরব এলাকায় চেঁচিয়ে বলল, আপা পালাও, আমি আম চুরি করে পালাচ্ছি, ধরা খেয়েছি। জোনায়েদ মৌয়ের পালানোর অপেক্ষা করলো না। সে আম নিয়ে মৌকে ফেলেই চলে গেল। আর হতবুদ্ধি মৌ তখনও সেখানে দাঁড়িয়ে, টেরি পায়নি নিবিড় তার পেছনে দাঁড়িয়ে। চোর হয়ে চুরি করতে এসেছিস আর জানিস না কিভাবে পালাতে হয়? স্ট্রেঞ্জ। মৌ ভূত দেখার মতো চমকে উঠে পিছনে ফিরে তাকালো। অবিশ্বাস্য সুরে বলল, আপনি? চোর ধরতে এলাম, ভেতরে আয়, তোর হাত ধরে টেনে আনার ইচ্ছে নেই। বলেই নিবিড় গেটের ভেতরে চলে গেল। মৌয়ের গলা শুকিয়ে এলো। নিবিড়ের পিছে যেতে যেতে বলল, বিশ্বাস করুন আমি কিছুই করিনি, আমি তো উল্টো জোনায়েদকে খুঁজতে এলাম। নিবিড় গাছ থেকে হাত উঁচিয়ে পাকা আম পারলো। এত রাতে তুই বাহানা দিবি আর আমি বিশ্বাস করব? মৌয়ের এবার বেশ অসহায় লাগলো। এখনো তার আঁচলের পেছনে লুকানো নিবিড়ের উপহারটা। সে আরো ভাবলো উপহারটা জোনায়েদকে দিয়ে পাঠাবে, আর এখানে সে নিজেই মুসিবতে পড়ে গেছে। মৌ যখন আকাশ পাতাল ভাবছিল, তখন নিবিড় তাকে দুটো আম এগিয়ে দিয়ে বলল, নে, বাড়ি গিয়ে খেয়ে নিস। মেয়ে চোর হিসাবে শাস্তিও দিতে পারবো না, তাই আমার আম গাছকে যাতে অভিশাপ না দিস এজন্য আম খেয়ে উদ্ধার কর। নিবিড়ের কথার মাঝে সে এক হিন্দি গান শুনলো, দূর থেকে ভেসে আসছে। মোবাইলটা ওই তো বাগানের ইজি চেয়ারে রাখা। খুব সম্ভবত নিবিড় এতক্ষণ গান শুনছিল। জোনায়েদের চুরি করা টের পেয়েই ফোন ফেলে এদিকে এসেছে। মৌ কাচুমাচু হয়ে আম দুটো নিল। ব্যাকগ্রাউন্ডে নিবিড়ের ফোন থেকে ভেসে এসেছে কিশোর কুমারের গান। মুহূর্তেই আবছা আলোয় দুজনের চোখাচোখি হলো। মৌ সেই চোখ জোড়ায় হারিয়ে যেতে চাইল যেন। হয়ে গেছে বরবাদ, আপনার ভালোবাসা ইতোমধ্যেই আমাকে বরবাদে ঠেলে দিয়েছে। মৌ ইতস্ত হয়ে তার আড়ালে রাখা উপহারটা নিবিড়ের দিকে এগিয়ে দিল। নিবিড় তা দেখে ভুরু কুঁচকে বলল, কি এটা? মৌ থেমে থেমে বলল, রোদ চশমা। কামরুল দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ারায় কামড় বসাচ্ছে আর হাই তুলছে। নিবিড় তাকে দূরে দাঁড় করিয়ে রেখেছে। নিবিড়ের সাথে মৌ একা। এটা নিবিড় ভালো চোখে দেখছে না। এমনিতেই রিমঝিমকে নিয়ে এত কাণ্ড হচ্ছে, তার ওপর সবাই এখন মৌয়ের ক্ষতির জন্য ওত পেতে আছে। এজন্য সেফটি হিসাবে কামরুলকে রাখা। কামরুল সেইনাকেও ডেকেছে, কিন্তু তার এখনো আসার খবর নেই। ঘুমিয়ে টুমিয়ে গেল কিনা কে জানে। তবে সে সেক্রেটারির দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করে গেল। নিবিড় ভাইয়ের এক হাতে কথা শোনা মানি আরেক হাতে বকশিস। কামরুল বকশিসের কথা শুনলে এভারেস্ট জয় করতেও প্রস্তুত। তাই ধৈর্য ধরে দাঁড়িয়ে আম চুরি বাটপারি দেখছে। যদিও আম নিবিড়ই পেরেছে, তাই আপাতত চুরির কোনো সংকেত নেই। সেই না আসলো কিছুক্ষণ পর। সে অবাকই হলো মৌ আর নিবিড়কে দূরে একসাথে দেখে। কামরুল সেইনাকে বলল, ওদিকে তাকায়েন না সোডাফা, হেরা যা করতেছে করুক গা, আমরা হইলাম গিয়া পাহারা দিমো। মৌ আপু এ সময় কি করছে? বেশি জিগায়েন না, আমি খালি শুনছি জোনায় দাম চুরি করছে আর ধরা খাইছে আপায়। অন্যদিকে ফিরা আল্লাহর কাছে দুই হাত তুললা দোয়া কইরা কও যাতে মৌ আপারে বকা খাওন বেশি না লাগে। পরে রাইতে ঘুমাইতে পারবো না। পরে আবার কামরুলের ডাকাডাকি লাগাই দিব, এর থেকে ভালো পাহারা দাও। তোমাকে কেন ডাকবে? কামরুল খুব ভাব মেরে বলল, নিবিড় ভাইয়ে বইকলে আমি এক কান দিয়ে ঢুকাই আরেক কান দিয়ে বাইর কইরা লাই। এই শক্তি সবাই লইয়া জন্মাইতে পারে না। সবাই কি আর কামরুল নাকি? এটা কেমন শক্তি, আমাকেও শিখাও। ঠিক আছে, আপনি যেহেতু ছোট, আপনি তাইলে 100 দিয়েন। আচ্ছা থাক, 50 সাইরা দিমু পরামর্শ, এর বেশি কমাইতে পারুম না। সেই না বিরক্ত হয়ে বলল, তোমার মনে হয় না তুমি আজকাল একটু বেশি টাকা টাকা করছো ভাই? টাকা ছাড়া নিঃশ্বাস লওয়া যায় না, এর লিগা টাকা পানি খাওয়ার মতো গুরুত্ব ছোট আফা।
এই দুই মাথা ভুলেই গেল এরা পাহারা দিতে দাঁড়িয়েছে। নিবিড় রোদ চশমাটা উল্টে পাল্টে দেখলো মৌয়ের সামনেই। মৌয়ের অস্বস্তি হলো। এই চশমাটা সে দেখেছিল কামরুলকে কিনে দেওয়ার দিন, কিন্তু দাম ছিল বেশি। তবুও সে এতদিন অল্প অল্প করে টাকা জমিয়ে কিনেছে এটা, আশা রাখছে নিবিড়ের পছন্দ হবে। নিবিড় বলল, হঠাৎ উপহার? মৌ চট্টগ্রামের চুড়িগুলোর কথা মনে করলো। আমতা আমতা করে বলল, আপনি আমাকে উপহার দিয়েছেন, আমি না দিলে খারাপ দেখাতো। নিবিড় চুপ করে কিছু একটা ভেবে ভেতরে চলে যায়। আবার ফিরে আসে একটা প্যাকেট নিয়ে। মৌ চমকে যায়, কি এটা? খুলে দেখ। মৌ খুলতেই চমকে গেল। একটা সুতির শাড়ি আর দুটো সিডি। একটা সিডি বিভিন্ন গানের, আরেকটা মৌয়ের পছন্দের একটা বাংলা সিনেমার, যেটার সিডি সে অনেক খুঁজেও পায়নি। হঠাৎ, আগামীকাল তো তোর 20তম জন্মদিন, ভুলে গেলি? এই চমকটা ছিল চূড়ান্ত পর্যায়ের। এত বিষণ্ণতা, পারিবারিক কেচ্ছার ভিড়ে তার যে জন্মদিন এসে গেছে সে টেরই পায়নি। নিবিড় কি করে মনে রাখলো? এসা খালি কলসিটাই বলে দেয়নি তো? এই মেয়ের স্মৃতিশক্তি অনেক চালু। কার কবে জন্মদিন সব টুকে রাখার স্বভাব আছে। নিবিড় নিজ থেকেই বলল, এসা বলেছে জন্মদিনের কথা। নিবিড় থেমে আবারও বলল, আগামীকালই ভেবেছিলাম কামরুলের হাত ধরে পাঠিয়ে দেব। এছাড়া ইয়ামিন মামার অনুরোধে মা তোর জন্য কেক বানাবে আগামীকাল, তাই ভাবলাম তুই যেহেতু চোখের সামনে আছিস, তোকে সরাসরি উপহারটা দিয়ে দেই। আগাম শুভ জন্মদিন মৌ। রাতের শীতল বাতাসের সাথে নিবিড়ের উইশটা মৌয়ের গায়ে শিহরণ দিল। ধন্যবাদ জানাতেও ভুলে গেল সে। এর মাঝে কি হলো কে জানে। মৌ জিজ্ঞাসা করলো, কেন? কামরুলকে দিয়ে পাঠাতেন কেন? নিবিড় রয়ে শয়ে জবাব দিল, আগামীকাল আমি চলে যাব, এবার সোজা জাহাজে। জাহাজের কথা শুনেই মৌয়ের বুকটা ভঙ্গুর হয়ে এলো। তার সমস্ত উচ্ছ্বাস এক নিমিষে মাটিতে আছড়ে পড়ল। সুখের দিনগুলো বুঝি এত দ্রুত ফুরিয়ে গেল? মৌয়ের চেহারার পরিবর্তন নিবিড়েরও নজরে পড়ল। ভুরু কুঁচকে বলল, আর ইউ অলরাইট মৌ? মৌ কোনো মতে বলল, বাড়ি যাব। নিবিড় কামরুলকে ডাকলো যেন মৌকে বাড়ি পৌঁছে দেয়। অবশ্য কামরুলের যাওয়া লাগলো না, ইয়ামিন মামা এসে মৌকে নিয়ে গেল। মৌ যেতে যেতে ভাবলো, আপনার যাত্রা আল্লাহ সুস্থ সবল রাখুক নিবিড় সাহেব। কোনো এক জন্মদিনে নিশ্চয়ই আপনার সাথে আমি কেক কাটবো। নিবিড় চলে যেতেই মৌয়ের ব্যস্ততা বাড়ল। ইয়ামিন মামারাও ইতোমধ্যে চলে গেছে। তার ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে। এই নিয়ে তার পুরো 1 মাস দৌড়ঝাঁপের ওপর কাটাতে হলো। কিন্তু শেষ পরীক্ষার দিন ভয়াবহ এক খবর শুনল। জোনায়েদের নাকি জাবিরের সাথে হাতাহাতি হয়েছে। জোনায়েদ এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। গায়ে যেন আগুন জ্বলে উঠেছিল মৌয়ের। রিমঝিম প্রণব এখন এলাকায় নেই, ওরা চট্টগ্রাম ঘুরতে গেছে। মৌ রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তখনই জাবিরের কাছে ছুটে গেল। রাগে সে হুঁশ খুইয়ে বসেছে। এতদিন জাবিরের সমস্ত অত্যাচার সে মুখ বুজে সহ্য করেছে, কিন্তু তার পরিবারে হাত ঢুকালে সে মোটেও সহ্য করবে না। জাবির তখন বাইকের সাথে হেলান দিয়ে গুনগুন করে গান গাইছিল। মৌকে দেখতেই দুনিয়া জোরানো এক শয়তানি হাসি দিয়ে বলল, আরে আরে রিপন, যা যা নাস্তা পানি নিয়ে আয়, তোর ভাবি আইছে। এত তাড়াতাড়ি আইবো এটা তো ভাবি নাই। মৌ চেঁচালো, সমস্যা কি আপনার? আমার ভাইয়ের গায়ে হাত তুলেছেন কোন সাহসে? হাত কই তুললাম গো সুন্দরী, ওগুলো শালাদুল্লা ভাইয়ের হইয়া থাকে, এত হাইপার হওয়ার কিছু নাই। রিপন, যা ভাবির লেগা কোকান। মৌ আরো রেগে গেল, গা ঘিনঘিন করে উঠল। কিসের ভাবি? কে ভাবি? চটকনা দিয়ে দাঁত ফেলে দিব বেয়াদব। আহ সুন্দরী, রাগ করো কে? তোমারে আমি বিয়া করুম এরা সবাই জানে। মুখ সামলে কথা বলেন। আপনার মতো চরিত্রহীন গুন্ডাকে কে বিয়ে করবে? এসব বিশ্রী স্বপ্ন দেখা বাদ দিন। মৌ থেমে আবারও বলল, আপনি যদি আর একবারও আমার পরিবার আর আমার উপর বদনজর দেন, এবার আমি কসম পুলিশে যাব। পুলিশের ডান্ডার বাড়ি খেলে নেতা খেতা বেরিয়ে যাবে। বলে মৌ হনহন করে চলে আসলো। জাবির মূর্তির মতো দাঁড়ানো, তার মুখে হাসি থাকলেও চোখগুলো ভয়াবহ দেখাচ্ছে। মৌ তাকে আজ হুমকি দিয়েছে, তাকে মুখের ওপর প্রত্যাখ্যান করে গেছে। স্বভাবতই এগুলো জাবিরের পুরুষ ইগোতে খুব লেগে গেছে। রিপন তো রেগে মেগে বলল, ভাই শালিরে ধরে আনমু? সাহস কত বড় আপনারে পুলিশের ডর দেখায়, থাপ্পড় মারতে চায়, হাত ভাঙ্গা দিমু। জাবির ভয়াবহ সুরে বলল, থাপ্পড় দেওয়ার হুমকি দেয় নাই রে রিপন, কথা দিয়া থাপ্পড় না জুতার বাড়ি দিয়া গেছে তগ ভাবি। তোর ভাবির রূপের খুব দেমাক, বুঝছিস? কি হয় ওই রূপই যদি না থাহে? বলেই জাবির হো হো করে হাসলো। মঞ্জু রিপনও বুঝে গেল তাদের ভাই ইঙ্গিতে কি বুঝিয়েছে। মৌয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো গেল ভীষণ চাপের মধ্যে। জোনায়েদ এখনো হসপিটালে। বাসা থেকে হাসপাতালের পাশাপাশি ভার্সিটিতেও তার ছুটতে হয়েছে। খবর পেয়ে প্রণব আর রিমঝিম দ্রুতই ফিরে এসেছে, আর একাডেমিতে হাফসা তার সাহায্য করেছে। মৌ সত্যি হাফসার প্রতি কৃতজ্ঞ। মেয়েটা না থাকলে কি যে হতো, মৌ তো 1 সেকেন্ডের জন্য ভাবতে পারছে না। মৌ সবেই বেলতলির গলি দিয়ে ঢুকেছে। সকালে বৃষ্টি হয়েছিল, কেমন যেন মাটির স্যাঁতস্যাঁতে ঘ্রাণ নাকে বিচ্ছে। এই মুহূর্তে তার স্বস্তি পাওয়ার কথা থাকলেও সে হঠাৎ ভরকে গেল পেছন থেকে বাইকের শব্দ শুনে। বাইকে বসা মঞ্জু আর পেছনে জাবির। মৌকে দেখতেই লাল দাঁতগুলো বের করে হেসে বলল, তোর রূপের খুব দেমাক তাই না? এবার থেকে দেখিস এই চেহারাতেই মাইসে থুতু ফেলবো। বলেই মৌয়ের দিকে জাবির অ্যাসিড ছুঁড়ে মারলো।